আসসালামু আলাইকুম। এসএসসি বিজিএস এর ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এই তিনটে জিনিস নিয়ে ষষ্ঠ অধ্যায়ে একটি সুন্দর আলোচনা আছে। আজকে প্রধানত রাষ্ট্র নিয়ে একটু আলাপ করতে চাই। যদিও তিনটি শব্দ এখানে আছে: রাষ্ট্র, নাগরিকতা, আইন। এই তিনটি শব্দের ব্যাপ্তি এতই বেশি যে এটাকে আসলে বলে শেষ করা যাবে না। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি সবসময় বলি, হুইচ ইজ প্রিটি কমন ফর মি। বিজিএস বইয়ের প্রতিটি লাইন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কনসেপ্ট অফ বিজিএস বুক ইজ ইম্পর্ট্যান্ট টু মি। কারণ একটা স্টুডেন্ট যদি তার গভর্নমেন্ট সম্পর্কে না জানে, যে এসএসসি পরীক্ষা দিবে, সে যদি নাগরিকের কর্তব্য সম্পর্কে না জানে, তাহলে ওই স্টুডেন্ট বা সিটিজেন দিয়ে রাষ্ট্রের কোনো উপকার হবে না, রাষ্ট্রের জন্য কোনো বেনিফিশিয়ারি হবে না। কোনো স্টুডেন্ট যদি বলে আমার পড়তে ভালো লাগে না, আমি পড়ব না, তাহলে তার বাবা মা বা সে যে এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়ে, ওই ইনস্টিটিউশন তা মেনে নেবে না। কারণ আমরা জানি আমাদের সবাইকে একটা রুলস মানতে হয়, নিয়ম মানতে হয়, বাধ্যবাধকতা আছে আমাদের, যে আমরা একটা পরিবারের সন্তান হিসাবে একটা পারিবারিক আইন মেনে চলি, কিন্তু একটি সমাজের সদস্য হিসাবে সামাজিক আইন মানি, এবং পুরো একটি রাষ্ট্রের বা দেশের নাগরিক হিসাবে একটা দেশের আইন মানতে, রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে আমরা বাধ্য। তাহলে যে একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সদস্য ওই রাষ্ট্রের প্রতি অনুগত। We are living by the grace of Almighty in an independent country. আমাদের একটি সিলেক্টেড সরকার আছে, যে সরকার একটি রাষ্ট্রের মস্তিষ্ক হিসেবে কাজ করেন। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একই সূত্রে নিয়ে আসে একটি রাষ্ট্র, এবং তাদের কল্যাণ এবং তাদের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে বলা হতো ঈশ্বরের সৃষ্টি। আসলে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয়, মানুষই তাদের নিজেদের কল্যাণের জন্য রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের সৃষ্টি করে। রাষ্ট্রের প্রামাণ্য সংজ্ঞা: অ্যারিস্টটল বলেছেন, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকআইভার বলেছেন, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত, আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। তিনি বলেন, রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যা বহিঃশক্তির
নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, ওই সরকারের প্রতি আবার ওই জনসমাজ অনুগত। রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা 4টি উপাদান দেখতে পাই: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি রাজনৈতিকভাবে সংগঠিত জনগণ। একটি রাষ্ট্র গঠন হওয়ার জন্য জনসমষ্টি বা জনসমাজ বা মানুষজন একান্ত অপরিহার্য। জনসমষ্টি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা বা পারস্পরিক সম্পর্ক থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। জনসমষ্টি রাষ্ট্রের জন্য বেনিফিশিয়ারি হতে পারে, আবার অকল্যাণকর হতে পারে। একটি রাষ্ট্রে যদি অনেক জনসমষ্টি বা মানুষ থাকে, লাইক আওয়ার কান্ট্রি, অনেক মাথা, অনেক হাত যদি একই সাথে কাজ করে, তাহলে একটি রাষ্ট্র ডেভেলপড হতে বেশি সময় লাগে না। আবার যদি একটি রাষ্ট্রের জনসাধারণের একটি বিরাট অংশ বেকার থাকে, অন্যের উপর নির্ভরশীল থাকে, তাহলে একটি রাষ্ট্র অনেক বেশি পিছিয়ে পড়ে। রাষ্ট্রের জনসমষ্টি কত হবে তার কোনো নিয়ম নেই। একটি রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। যেমন ভারত এবং চায়নার জনসংখ্যা 100 কোটির উপরে। অন্যদিকে সান মেরিনো 33,225, মোনাকো মাত্র 38,000 জনসংখ্যা আছে। নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে নির্দিষ্ট জায়গা, স্পেসিফিক টেরিটোরিয়াল এরিয়া। নির্দিষ্ট জায়গা মানে হচ্ছে একটি নির্দিষ্ট স্থলভাগ, দ্যাট মিনস মাটি, আকাশসীমা এবং সমুদ্র সীমা। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। একটি রাষ্ট্রের জনসমষ্টি বা জনসমাজ আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে একটি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যেমন 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে। আমরা অর্জন করে নিয়েছি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে, যেমন মালদ্বীপ, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি। সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান। অধ্যাপক গার্নার বলেছেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তাহলে সরকার হবে তার মস্তিষ্ক স্বরূপ। যেমন আমরা কি করব, কি খাবো, কখন ঘুমাবো, কখন মুভি দেখব, এসব আমাদের মস্তিষ্ক থেকে নির্ধারিত হয়। তেমনি একটি রাষ্ট্র কি আইন প্রণয়ন করবে, কিভাবে ট্যাক্স নেবে, কিভাবে অপরাধীর শাস্তি দিবে, তা সরকার নির্ধারণ করে।
সরকারের 3টি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়। সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌম দ্বারা চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়েছে। যেমন সার্বভৌম বা সোভারেন্টি হচ্ছে অন্য দেশের ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার থেকে মুক্ত থাকা। যেমন ইউকে, ইউএসএ, সুইজারল্যান্ড বা মালয়েশিয়ার গভর্নমেন্ট চিন্তা করবেন না যে আমাদের দেশের গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেবেন, কিভাবে আইন প্রণয়ন করবেন, কিভাবে অপরাধীর শাস্তি দেবেন। তাহলে সোভারেন্টি হচ্ছে এমন একটি শক্তি, এমন একটি পাওয়ার যা বাইরের দেশের প্রভাব থেকে আমাদের দেশটাকে মুক্ত রাখে। সোভারেন্টি বা সার্বভৌমত্বের দুটি দিক আছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ, অপরটি হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে যে আমাদের দেশের জনসাধারণকে আইন মানতে বাধ্য করা। যেমন বর্তমানে আমরা সবাই ঘরের ভিতর অবস্থানে আছি, কারণ করোনা পরিস্থিতি। তাহলে এই যে আমাদেরকে ঘরের ভিতরে থাকতে বাধ্য করা, এটা হচ্ছে একটি সরকারের আভ্যন্তরীণ শক্তি। তাহলে আভ্যন্তরীণ শক্তি বলতে তাহলে একটি দেশের মধ্যকার সব মানুষকে একটি আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে ট্যাক্স দিতে বাধ্য করা, আইন মানতে বাধ্য করা, অপরাধীর শাস্তি দেওয়া। আর বাহ্যিক হচ্ছে বাইরের প্রভাব থেকে মুক্ত থাকা। একটু আগে বলেছি, বাহ্যিক মানে হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়ান সরকাররা আমাদের দেশের সরকার কিভাবে চলবে, কী আইন প্রণয়ন করবে, কিভাবে অপরাধীর শাস্তি দিবে, কিভাবে ট্যাক্স নিবে, কি পরিমাণে নিবে, ওসব ব্যাপারে নাক গলাবেন না। ওকে। রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে: অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে আছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়া, জাতীয় নিরাপত্তা রক্ষা করা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। তাহলে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণত আছেন পুলিশ, র্যাব। যে অপরাধীরা কী রকম অপরাধের জন্য কী রকম শাস্তি পাবেন, শাস্তির মাত্রা কী রকম হবে, তা নির্ধারণ করবেন একটি দেশের সরকার। জাতীয় নিরাপত্তা রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, দ্যাট মিনস সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা দেশে অনেক বাহিনী আছেন, আমরা জানি। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এরা একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য এবং আধুনিকায়ন, বিভিন্ন চুক্তি সম্পাদন। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য এবং আধুনিকায়ন করা এবং বিভিন্ন চুক্তি সম্পাদন করা একটি রাষ্ট্রের
অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে। বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি করা, বিদেশে অবস্থিত নাগরিকদের নিরাপত্তা প্রদান করা, আইন প্রণয়ন করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, বাজেট প্রণয়ন করা, মুদ্রা প্রণয়ন করা এবং বিনিয়োগের ব্যবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা, খাজনা ও কর নির্ধারণ ও আদায় করা, কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করা। একটি রাষ্ট্রের কল্যাণমূলক কাজের মধ্যে এই জন্য পড়েছে কারণ শিক্ষিত নাগরিকরাই একটি রাষ্ট্রের অধিকার, দায়িত্ব এসব ব্যাপারে খুব বেশি সচেতন থাকে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, যৌতুক প্রথা, বাল্যবিবাহ ইত্যাদি রোধ করা, শিল্প বাণিজ্যের উন্নয়নে প্রসার ঘটানো, দেশের অবকাঠামোগত উন্নয়ন করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করা। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি আমার ক্লাসকে দীর্ঘায়িত করব না, তোমরা বাড়ির কাজ লিখে নাও। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করবে। রাষ্ট্র সম্পর্কে অ্যারিস্টটল, ম্যাকআইভার এবং গার্নারের সংজ্ঞা দিবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে কি বুঝো, নির্দিষ্ট ভূখণ্ড কি বর্ণনা করবে, সরকার কাকে বলে। ধন্যবাদ সবাইকে।